নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকের বিষয় বাংলাদেশের দিকে চীনের হাঙরের দৃষ্টি পড়েছে, আর এই বিষয়টি নিয়েই আজকের কিছু কথা। বুঝতে পারছি এই হাঙরের দৃষ্টি কথাটির জন্য অনেকের ভুরু ইতিমধ্যে কুঁচকে গেছে, বিশেষ করে ভারতের প্রতি যারা কথায় কথায় বিষ উগরে দেন এবং অবৈধ কারণে চীনের প্রতি বেশি সদয়, তারা সম্ভবত ভাবতে শুরু করেছেন চ্যানেল পাল্টাবেন কিনা। তাদের উদ্দেশ্যে বলি, এখনই যাবেন না, মাত্র তো গোটা 10 মিনিট, দয়া করে একটু শুনুন, ভাবুন, তারপর যাবেন। প্রসঙ্গটা এলো গতকাল ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেভাবে চীনের অতি উৎসাহ ব্যক্ত করেছেন, তাতে এই হাঙরের উপমাটি এলো মাথায়। সারা পৃথিবী জানে বাংলাদেশ এখন চরম আর্থিক সংকটের মধ্যে, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, বকেয়া শোধ করতে পারেনি বলে বিদ্যুৎ যোগান অর্ধেক করে দিয়েছে আদানি সংস্থা। এদিকে গরমের দিন এগিয়ে আসছে, উপায়ান্তর না দেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব কাকুতি মিনতি করছেন আদানির কাছে, বিদ্যুৎ দাও, পুরোটাই দাও, যোগান বাড়াতে বলছেন। আদানি রাজি হচ্ছেন না, খাবার দাবার আমদানি করতে পারছে না বাংলাদেশ বৈদেশিক মুদ্রার ভাড়ার খালি হয়ে যাওয়ায়। কর্মচারীদের মাইনে জোগাতে হিমশিম খাচ্ছে সরকার। ওয়ার্ল্ড ব্যাংক IMF লোন পর্যন্ত দিতে অস্বীকার করছে। ওদিকে আমেরিকার সরকার বন্ধ করেছে একের পর এক যে USAIDর মাধ্যমে যে ডোল আসতো সেই ডোল। আর্থিক সংকট চরমে। এই যখন অবস্থা দেশের, তখন চীন ঝাঁপিয়ে পড়েছে এটা নাও সেটা নাও বলে। বাংলাদেশের সবচেয়ে বড় দুই বিজনেস পার্টনার হলো চীন ও ভারত। চীন 1 নম্বরে, ভারত 2 নম্বরে, যদিও 1 আর 2 এর মধ্যে অনেক ফারাক। যাই হোক, শেখ হাসিনা এশিয়ার এই দুই শক্তিশালী দেশের সঙ্গে খুব বুদ্ধি খাটিয়ে ব্যালেন্সিংয়ের খেলাটা খুব ভালোভাবে করে তিনি সম্পর্ক রেখে গেছেন। কিন্তু তার বিদায়ের পর যে ইউনূস সরকার এখন ক্ষমতায় আছে, এই সময় বাংলাদেশ ভারত সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে, আর সেই সুযোগ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে চীন। গতকাল সাংবাদিক সম্মেলনে চীন বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘ 50 বছরের মধুর সম্পর্কের উল্লেখ করে বলেছে, চীন বরাবর বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বন্ধুর মতো। তাই নাকি? বরাবর দাঁড়িয়েছে, কিন্তু বাস্তবে কি তাই? চীনের বিরোধিতায় বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে পারেনি অন্তত 3 বছর। তারপরে 1974 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সদস্যতা দেয় বাংলাদেশকে। চীনা রাষ্ট্রদূত ঢাকায় গতকালের সাংবাদিক সম্মেলনে দুটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। এক, বাংলাদেশকে ধারে আরও বেশি যুদ্ধের অস্ত্র দিতে তৈরি আছে চীন। শুনিয়ে দিয়েছে চীনে তৈরি অস্ত্র সবচেয়ে সস্তা। সে অস্ত্র কতটা কার্যকর সে বিচার কিন্তু আজ পর্যন্ত কোথাও পরীক্ষা করে দেখা হয়নি। আমার এক পরিচিত ছোট মাপের শিল্পপতির কাছে শুনেছি, একই জিনিস নানান দামে পাওয়া যায় চীনে। যেমন দক্ষিণা, যেমন টাকা দেবেন তেমন স্তরের জিনিস পাবেন। সুতরাং সস্তা দেখে যদি চীনের অস্ত্র নেওয়া হয়, সে অস্ত্র কতটা কাজের সে গ্যারান্টি নেই। কিন্তু বাংলাদেশকে এখন যুদ্ধের অস্ত্র কেনার কথা বলে চীন কি ইঙ্গিত দিচ্ছে? বলতে চাইছে কি যে ঝাঁপিয়ে পড়ো, আমি আছি। আর ঝাঁপিয়ে পড়া মানে ভারতের উপর। ওই যে বলেছে না 4 ঘন্টা কলকাতা দখল করে নেবে, এই গোত্রের যারা আছেন তাদের। দ্বিতীয় যে বিষয়টির ওপর জোর দিয়েছে চীন, সেটা হলো তিস্তা নদী বাঁধ প্রকল্প। আর এই প্রকল্প যাতে বাংলাদেশ অবিলম্বে চীনের হাতে তুলে দেয়, তার জন্যে বলেছেন কালকের এই সাংবাদিক সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। টাকার কথা ভাবতেও হবে না, লোন দিয়ে নিজেই সব তৈরি করে দেবে চীন, পরে ঋণ আস্তে আস্তে শোধ করলেই হলো।
দুনিয়া জোড়া ঋণের যে জাল বিস্তার করেছে চীন, সেই জালে বাংলাদেশ ইতিমধ্যেই অনেকটাই ডুবে আছে, আরও ডুবছে। আর এটা নিলে তো একেবারে অতলে ডুবে যাবে। সুতরাং সেই জালে যেমন পৃথিবীর অন্যান্য বহু দেশকে খেয়েছে চীন, তাদের অর্থনীতি তাদেরকে কিনে ফেলেছে, সেই বাংলাদেশকেও সেইভাবে খেয়ে ফেলার ছক। এটা ঠিক যে তিস্তা নদীর জল বন্টন সমস্যা দীর্ঘদিন আটকে আছে দুই দেশের মধ্যে, ভারত আর বাংলাদেশের মধ্যে। এই প্রকল্প কার্যকর হলে বাংলাদেশের এই অঞ্চলের বিরাট সংখ্যক মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসবে, ব্যাপক পরিবর্তন আসত। ভারত যে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে এখনো অবধি দাঁড়ায়নি, তবে দাঁড়াতে যে চায়নি তা কিন্তু নয়। এর আগে 2011 সালে, একটু পেছনের দিকে দেখা যাক, 2011 সালে জল বন্টন চুক্তির বিষয়ে সহমত হয়েছিল দুই দেশ। ভারতে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী, তিনি চুক্তি স্বাক্ষর করতে ঢাকা চলে গিয়েছিলেন পর্যন্ত, কিন্তু যাবেন বলে যাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গাই এই ফর্মুলায়, মানে মুসলিমরা সবাই একদিকে ভোট দেয় তো, সেই জন্য তাদেরকে তিনি নিজেই বলেছেন দুধেল গাই। বলেছেন দুধেল গাই যার দুধ খেতে হয়, যার যে দুধ দেয় তার লাথিও খেতে হয়। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশেরও কিন্তু একটা বড় সংখ্যক মানুষের কাছে হিরোইন বলবো না, হিরোই বলি, ভারতের সংবিধান অনুযায়ী। কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের মতামত এবং রাজ্যের সায় চাই এই ধরনের যদি চুক্তি টুক্তি করতে হয়। তাই মমতা শেষ মুহূর্তে কথা দিয়েও যাননি ঢাকায়, ফলে সেই চুক্তি স্বাক্ষরিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার সিদ্ধান্তে অনড়। তার বক্তব্য হলো এই পরিমাণ জল দিলে সেটা পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী হবে, সুতরাং জল দেব না। কোথায় যে স্বার্থ বিরোধ হচ্ছে এটা পুরোপুরি কিন্তু মানসিক ব্যাপার। এবং তিনি কংগ্রেসকে, সেই সময় তো মনমোহন সিংয়ের সময় কংগ্রেস সরকার ছিল, সেই জন্য তিনি তাদেরকে কোনো এক্সট্রা হ্যান্ড পশ্চিমবঙ্গে কিংবা কোনো জায়গায় দিতে চাননি। সুতরাং তিনি বলেছেন আমরা জল দেব না বাংলাদেশকে। কেন্দ্রের পক্ষ থেকে বহুবার বোঝাবার চেষ্টা হয়েছে, মমতা কানে নেননি। শেখ হাসিনাও বরাবর বিষয়টি নিয়ে চাপ দিয়েছেন নরেন্দ্র মোদী সরকারকে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায়, আরও স্পষ্ট করে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় কেন্দ্র একটুও এগোতে পারেনি। শেষমেশ নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাকাপাকিভাবে বলে দেয়া হয় যে বাংলাদেশে যে বহুমুখী তিস্তা প্রকল্প হবে বাংলাদেশে, সেই পরিকল্পনা করেছে বাংলাদেশ, সেটা বাস্তবায়ন করবে ভারত। তার জন্য যে অর্থ প্রয়োজন, বিশাল পরিমাণ অর্থ, সে অর্থ দেবে ভারত, এটাই বলেছে। এটা শুধুমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখবার জন্যে নরেন্দ্র মোদী বেশ কয়েক বিলিয়ন ডলার লাগবে ওই তিস্তা বাঁধ প্রকল্পে। ভারত সেটা, নরেন্দ্র মোদী সরকার সেটা করতে রাজি হয়েছিল। এই ব্যাপারে কথা হয় গত বছর, অর্থাৎ 2024-এর যখন আমাদের এখানে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে 2024-এ যখন এসেছিলেন আমাদের শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি এতদিনে নিশ্চয় হয়ে যেত যদি হাসিনা ক্ষমতায় থাকতেন। কাজও শুরু হয়ে যেত বাঁধ তৈরি, কিন্তু হতে পারেনি, কারণ শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই। প্রিয় দর্শক, আপনাদের হয়তো স্মরণে আছে ভারত সফর সেরে প্রায় সঙ্গে সঙ্গেই শেখ হাসিনা চীন সফরে যান, কিন্তু চীন তখন জেনে গেছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ভারতকে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ এবং শেখ হাসিনা মনস্থির করে ফেলেছেন। এতে চীন এত রুষ্ট হয় যে হাসিনা চীনের বিমানবন্দরে, বেইজিং বিমানবন্দরে পৌঁছলে কোনো স্টেট অনার, যা একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গেলে যেটা দেয়া হয়, সেটা পর্যন্ত দেয়া হয়নি শেখ হাসিনাকে। তাকে এইভাবে অপমানিত করা হয়। চীনের ঠান্ডা ব্যবহারে হাসিনা
সফর শেষ করে অনেক আগেই দেশে ফিরে আসতে বাধ্য হন, এটাও আপনারা খেয়াল করে দেখবেন। তারপর কয়েকদিনের মধ্যে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে তিনি বাধ্য হন। এখনও ভারতেই আছেন, তবে বেশি দিন থাকবেন না, খুব শিগগির দেশে ফিরছেন তিনি। কারণ বাংলাদেশের বিষয়ে যা সিদ্ধান্ত নেয়ার সেটার ভার এখন নরেন্দ্র মোদীর ওপর, মোদীর পাশে ট্রাম্প। এই নতুন পরিস্থিতি উদ্বিগ্ন করে তুলেছে চীনকে। তিস্তা ব্যারেজ প্রকল্পে তাদের উৎসাহ কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে। এই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নিয়ে তারা নজর রাখতে পারবে পুরো উত্তর পূর্ব ভারতের ওপর, এবং প্রয়োজন হলে চিকেন নেক কাটার ব্যাপারে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চিকেন নেককে কেটে দিয়ে নর্থ ইস্টের সমস্ত রাজ্যকে তাদেরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্ল্যানটাও কিন্তু রয়েছে তাদের। অরুণাচল ও সিকিমের ওপরে চীন যে দখলদারি করতে চাইছে বহু বছর ধরে, সেই কাজেও তাদের সুবিধা হবে। প্রসঙ্গত বাংলাদেশের মানচিত্রে, স্কুল পাঠ্যের মানচিত্রে এই ব্যাপারটা বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ এদেরকে ভারতের মধ্যে দেখানো হয়েছে। সুতরাং তার বিরুদ্ধে চীন কিন্তু বাংলাদেশ সরকারকে বলেছে, চাপ দিচ্ছে তাদের পাঠ্যপুস্তক পরিবর্তন করবার জন্যে। হ্যাঁ, তো যাই হোক, এখন যে অরুণাচল ও সিকিমেও তারা অনেক দিন ধরে এসবগুলো করতে চাইছে। এটা একটা বিরাট জিও পলিটিক্যাল সমস্যা ভারতের পক্ষে। ভারত এটা তাই কখনোই করতে দেবে না, মানে তিস্তা ব্যারেজ এই প্রকল্প চীনকে করতে দেবে না। কিন্তু এই টালমাটাল সময়কে বেছে নিয়ে বাংলাদেশের ওপর চাপ দিল চীন। গতকালকের সাংবাদিক সম্মেলন তারই ফলশ্রুতি। এখন প্রশ্ন, বাংলাদেশ কি করবে? সাধারণ বুদ্ধি বলে বাংলাদেশ রাজি হবে না। ভারতের বিপক্ষে গিয়ে এত বড় ঝুঁকি অন্তত এখনকার পরিস্থিতিতে তারা নেবে না। তবে ইউনূসের অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের জ্ঞানগম্য ও বুদ্ধিশুদ্ধি নিয়ে সাধারণ মানুষের যা ধারণা, তাতে চীনের প্রস্তাব গিলে নিতেও পারেন মোহাম্মদ ইউনূস। তাছাড়া পেছন দিকে তো টাকার খেলা আছে, ঘুষের খেলা আছেই। আবার না নিতেও পারেন, ইউনূস এই প্রস্তাব না মেনে নিতেও পারেন। কারণ গত কয়েকদিন ধরে ইউনূস এবং তার উপদেষ্টাদের ভারত বিরোধিতার সুর যেন বেশ খানিকটা কেটে গেছে দেখা যাচ্ছে। একটু একটু ভাব ভালোবাসার লক্ষণ যেন ফুটে উঠছে। এ সবই অবশ্য ওই না, চাপে পড়লে বাপ বলে, চাপ পড়লে বাপ বলে, সেই মতেই হচ্ছে এগুলো। এসবই 13ই ফেব্রুয়ারি ট্রাম্প মোদি বৈঠকের আফটার এফেক্ট। সুতরাং ইয়াও ওয়েন, ঢাকার চীনা রাষ্ট্রদূত, যত লোভই দেখান না কেন, লোভ দমন করতে হবে ইউনূসকে। আর না করলে সর্বনাশ বড় দ্রুত কিন্তু এসে তার ঘাড়ের ওপরে পড়বে, এবং এটাও সেই সর্বনাশের একটা কারণ হবে। এখন এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।